বাংলা সাহিত্যে প্রভাষক হিসাবে যারা কলেজ পর্যায়ে নিবন্ধন প্রিলিতে পাশ করবেন বলে আশা করছেন, তাদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমি আলোচনা করব মুকুন্দরাম চক্রবর্তী। তো আজকের প্রশ্নটা হচ্ছে, মুকুন্দরাম চক্রবর্তী এ যুগে জন্মালে একজন ঔপন্যাসিক হতেন। কালকেতু উপাখ্যান আলোকে আলোচনা করো। মানে এই উক্তিটি কতটা যুক্তিযুক্ত বা যথার্থ। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। মধ্যযুগের ষোড়শ শতাব্দীর কবি মুকুন্দরাম চক্রবর্তীর মতো এত বড় বাস্তববাদী এবং জীবনবাদী কবি আর কেউ জন্মগ্রহণ করেননি। দেবনির্ভর মঙ্গল কাব্যের গতানুগতিক বিষয়বস্তুর ভিতর দিয়ে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর বাংলাদেশীয় নামগোত্রহীন সাধারণ বাঙালিদের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে যে পরিচয় তিনি তুলে ধরেছেন, সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে তার দৃষ্টান্ত বিরল। কবির ব্যক্তিগত সুখ-দুঃখ ও বেদনা সাহিত্যের মধ্য দিয়ে যথার্থ রূপ লাভ করেও তা যে সর্বজনীন হয়ে উঠতে পারে, বাংলা সাহিত্যে মুকুন্দরামই তা সর্বপ্রথম প্রমাণ করলেন। এ হিসাবে মুকুন্দরাম আধুনিক যুগের সাহিত্যিকদের অগ্রদূত। মুকুন্দরামের কাব্যপ্রেরণার মধ্যে ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের বীজ নিহিত। আধুনিক যুগের উপন্যাস সাহিত্যের আকস্মিকভাবে সৃষ্টি হয়নি। তা জয়দেবের গীতগোবিন্দ রচনার যুগ হতে আরম্ভ করে সমগ্র বৈষ্ণব কবিতা ও মঙ্গল কাব্যের ভিতর দিয়ে তা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অব্যাহতভাবে এসেছে। ঊনবিংশ শতাব্দী তা পাশ্চাত্য আদর্শের সংস্পর্শে এসে এক নতুন রূপ লাভ করেছে মাত্র। গ্রন্থাগারের ব্যক্তিগত জীবনাদর্শ এবং জীবনাভূতির কোনো বাস্তব কাহিনী অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্ম রূপায়িত হয় তাকে উপন্যাস বলে। উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, ঔপন্যাসিক কালক্রমিকভাবে কাহিনী বিন্যাস করবেন এবং চরিত্রগুলোকে ঘটনার ঘাত প্রতিঘাতে বাস্তব ও জীবন্ত করে তুলবেন। ভাষার ক্ষেত্রে সহজ, সরল, সাবলীল ও স্বাভাবিক ভাষা ব্যবহার করবেন এবং চরিত্র অনুযায়ী ভাষা সৃষ্টি করবেন। যে দেশের, কালের এবং সমাজের উপন্যাস লেখা হচ্ছে, সে দেশ, কাল ও সমাজের রুচি, আচার ব্যবহার ও রীতিনীতি অনুযায়ী যথাযোগ্য পটভূমি অঙ্কনের চেষ্টা করবেন। সর্বোপরি ঔপন্যাসিক জীবন ও জগতের যে রহস্য উদ্ঘাটন করলেন, সে সম্বন্ধে তার মন্তব্য এবং সমালোচনা উপন্যাসের ফাঁকে ফাঁকে নিহিত করতে পারবেন। উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যখানি বিচার করে দেখা যাক, সাহিত্যকার সত্যিকার অর্থে চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাসের কোন বীজ নিহিত আছে কিনা। কাহিনী বিন্যাস। চণ্ডীদেবীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে স্বর্গের নীলাম্বর শাপগ্রস্ত হয়ে বেদ ধর্মকেতুর ঔরসে নিদয়ার গর্ভে জন্মগ্রহণ করে, যার নাম কালকেতু। তারই অনুষঙ্গে নীলাম্বরের পত্নী ছায়া কিরাতনগরের সঞ্চয়কেতুর ঔরসে হীরার গর্ভে জন্মগ্রহণ করে, যার নাম হচ্ছে ফুল্লরা। যৌবনে কালকেতুর বিয়ে হয়। বিবাহোত্তর জীবনে কালকেতু পশু শিকার করে, ফুল্লরা তা বাজারে বিক্রি করে। ফলে কালকেতুর অত্যাচারে বনের পশুরা চণ্ডীদেবীর শরণাপন্ন হয়ে চণ্ডীদেবী তাদের সব আরতি শুনে এবং কথা দেয় যে কালকেতুর হাত থেকে তাদেরকে রক্ষা করবে। চণ্ডীদেবীর ছলনায় কালকেতুর পরদিন থেকে কোনো পশু শিকারি করতে দেখা গেল না, কেবল একটা স্বর্ণ গুদিকা দেখতে পেল, তাই ধরে বাড়ি নিয়ে চলে এলো। ছদ্মবেশী চণ্ডী প্রথম স্বর্ণগদিকা রূপ ধারণ করলেও পরবর্তীতে সুন্দরী রমণীর রূপ ধারণ করে এবং বিভিন্ন ছলাকলায় পর দেবী রূপ ধারণ করে। কালকেতুকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে নতুন গুজরাটের রাষ্ট্র পত্তনের আদেশ দেয়। কালকেতুকে দেবীর নির্দেশ মতোই গুজরাটে রাজ্য স্থাপন করে এবং প্রজাদের নিয়ে সুখে বসবাস করতে থাকে। কিন্তু চতুর, স্বার্থান্বেষী, ঈর্ষাকাতর ভারতত্ত্বের কুপরামর্শে কলিঙ্গরাজ কালকেতুর সঙ্গে যুদ্ধ করে এবং কালকেতুকে বন্দী করে। দেবীর স্বপ্নাদেশে
কলিঙ্গরাজ কালকেতুকে মর্যাদার সাথে গুজরাটে ফিরিয়ে দেয়। কালকেতু চণ্ডী দেবীর পূজা শুরু করে। পরিশেষে কালকেতুর ছেলে পুষ্পকেতুর হাতে রাজ্য পরিচালনার ভার দিয়ে নীলাম্বর রূপ ধারণ করে স্বর্গে চলে যায় এবং তখন থেকে দরিদ্র সমাজে এবং প্রত্যন্ত অঞ্চলে চণ্ডীদেবীর পূজা প্রচার হয়। ঔপন্যাসিক এই সাদামাটা কাহিনীকে কালক্রমিকভাবে পুনর্বিন্যাস করেছেন। এর প্রতিটি অধ্যায় পরস্পর গ্রহণ করেছিলেন, কিন্তু তার কাব্যে এক আশ্চর্য জীবনাভূতি তথা সমাজ সচেতনতার পরিচয় পাওয়া যায়, যা কাহিনীতে নতুন ব্যঞ্জনা দান করেছে। মূলত দেশময়ের অরাজকতা, জীবনধারণের অপরিসীম বিড়ম্বনা ও গ্লানি, সর্বত্র এক অনিশ্চয়তার মাঝে কঠোর বাস্তবের সম্মুখীন হয়ে পারস্পরিক প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও সাহস তখনকার দিনে কারোই ছিল না। কিন্তু মুকুন্দরাম ছিলেন ব্যতিক্রম। এরূপ একটা সমাজের শিকার হয়ে তিনি তার চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজের নিম্ন শ্রেণীর সাধারণ জীবনযাত্রার পাশাপাশি সামন্ততান্ত্রিক রাষ্ট্রের অরাজকতা তথা সার্বিক রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা এবং সমাজজীবনের অভিজ্ঞতা তিনি একত্রে এক সূত্রে গেঁথেছেন এবং উপন্যাসের ফাঁকে ফাঁকে তিনি তার সমাজ ও জীবন সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন। তিনি গৃহ হতে নির্বাসনে যে কি দুঃখ তা ব্যক্তিজীবনে উপলব্ধি করেছিলেন বলে গুজরাট নগর পত্তনকালে কালকেতুকে দিয়ে বোলান মণ্ডলকে বলেছিলেন, শোনো ভাই বোলান মণ্ডল, আইসো আমার পুরো সন্তাপ করিব দূর, কানে দিব সোনার কুণ্ডল, আমার নগরে বৈশ্য যত ইচ্ছা 400 3 শন বহি দিও কর। চরিত্র নির্মাণ। মুকুন্দরামের সার্বিক ক্ষমতা প্রকাশ পেয়েছে চরিত্র চিত্রণে। কাব্যের প্রতিটি চিত্রই তার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন। মুকুন্দরামের ফুল্লরা, মুরারিশির ভারদত্ত, কালকেতু এবং চরিত্রগুলো তার জটিল মানব চরিত্র সম্বন্ধে অভিজ্ঞতার ফল। প্রতিটি চরিত্রই যেন সে যুগের ধারণ করে আছে। চণ্ডীমঙ্গলের নায়ক হচ্ছে কালকেতু। তাকে মঙ্গল কাব্যের গতানুগতিক নায়ক বলে মনে করা হয় না, কারণ মধ্যযুগে বাংলাদেশের সমাজ জীবনের সাথে সে ওতপ্রোতভাবে মিশে আছে। ধর্মকৃত পুত্র কালকেতুকে জাতিতে বেদ, শ্রেণীতে অজান্ত সে ব্রতজান। বেদ জীবনের দুর্গমতা এবং গোষ্ঠীগত চেতনায় সে বেড়ে উঠেছে। ছোটবেলা থেকেই সে অসুরের মতো শক্তিশালী। বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীকে সে সহজে বধ করতে পারে। সে পশুদের আতঙ্ক, বর্বরতা এবং বীরত্বের যুগপৎ সমন্বয় সাধন হয়েছে তার চরিত্রে। তার বীরত্বে কৃত্রিম নয়, তা তার সহজাত প্রবৃত্তি প্রসূত। সে দিনে আনে দিনে খায়, তবে সে নির্লোভ। ওই যুগের সন্দেহ, বিশ্বাস এবং কপটতা তথা সামাজিক বৈষম্যের সংঘাতে চরিত্রটি বাস্তবায়ন হয়েছে। চণ্ডী কালকেতুকে 7 ঘোড়া ধন দিলেন, কিন্তু কালকেতু দেবীকে 2-1 ঘোড়া ধন বহন করতে অনুরোধ করলেন। দেবী রাজি হন, কিন্তু কালকেতু পশ্চাতে চণ্ডিকা যান, আগে কালুবা রায়। ফিরি ফিরি কালকেতু পাঁচু পানে চায়। মনে মনে কালকেতু করেন যুকতি, ধন ঘোড়া নিয়ে পাছে পালায় পার্বতী। মঙ্গল কাব্যে আর কোনো নায়কের পক্ষে তার উপাস্য দেবী সম্পর্কে এরূপ আচরণ স্বপ্নের অগোচর, যদিও রক্তমাংসে মানুষের পক্ষে এরূপ আচরণ স্বাভাবিকই। অরণ্যাচারী বলে সে স্বভাবে সরল, কিন্তু নির্বোধ নয়। মুরারির চাতুরী সে ঠিক বুঝেছিল এবং ধূর্ত, শঠ এবং অর্থলোভী ভারদত্তকে চিনেছিল বলে মণ্ডলের পদটি দেয়নি। সে সামান্য একজন বেদ হয়েও তার স্ত্রীকে সে ভালোবেসেছে এবং সম্মান দিয়েছে। স্ত্রীর কথা মতো সে দেবী প্রদত্ত আঙ্গুরিটি নেয়নি, আবার রাজা হয়ে যুদ্ধে না করে স্ত্রীর কথা মতো আত্মগোপন করেছে। কালকেতুর চরিত্রের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। সে দুর্বল ছিল, কিন্তু দারিদ্রতা থেকে উত্তরণের কোনো চেষ্টা সে করেনি। রাজা হয়ে সামান্য একজন নারীর কথায় যুদ্ধ না করে ধানের গোলায় আত্মগোপন করেছে। তবে সে যেহেতু ক্ষত্রিয় আদর্শের রাজা নয়, তাই ক্ষত্রিয় বীরের
বৈশিষ্ট্য না থাকাই বরং স্বাভাবিক। পশুবধ যেমন তার আত্মরক্ষার্থের কারণ ছিল, তেমনি আত্মগোপনও আত্মরক্ষার্থের হেতু। নগরপত্তন ও প্রজাপত্তন উপলক্ষে কালকেতুর আচরণ, মুরারিশির ও ভারদত্তের সাথে তার ব্যবহার, প্রাণ ভয়ে ধান্যঘরে আশ্রয় নেওয়া প্রভৃতি তার মানবিক আচরণের প্রস্ফুটিত করেছে। কালকেতু উপাখ্যানের অন্যতম নারী চরিত্র বা নায়িকা হল ফুল্লরা। ফুল্লরা বাঙালি গৃহের আদর্শ গৃহবধূ। তৎকালীন সমাজে নিম্নবর্ণের নারীরা যে পুরুষের সাথে কর্মে অংশগ্রহণ করত, ফুল্লরা তার প্রমাণ। সে স্বামীর সংসারে শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে বসবাস করত। ফুল্লরা বেদজ্ঞান না হওয়াতে বিয়ের পরপরই সহজে সে স্বামীর সংসারে নিজেকে মানিয়ে নিয়েছিল। স্বামীর প্রতি অবিচল ভক্তি ফুল্লরা চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সেবায় মাধুর্য দিয়ে সে স্বামীর জীবনকে ভরে তুলিয়েছিল। তার পতি প্রেমের মধ্যে উদ্দেশ্য কোনো চাতুর্য নেই, নেই কোনো ছলনার আশ্রয়। তারা দারিদ্র্যের সংসার শিকারবৃত্তি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। কালকেতু বনে বনে ঘুরে সেসব শিকার করে ফুল্লরা তা হাটে বিক্রি করে। যেমন ফুল্লরা পরশা করে নগরে চত্বরে, হারিয়া চামর বেচে চারিপন দরে। ফুল্লরার সংসারে সারা বছর ধরে অভাব অনটন লেগেই থাকে। অন্ন জোটে তো বস্ত্র জোটে না, বস্ত্র জোটে তো অন্ন জোটে না। তাকে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। কিন্তু দারিদ্র্যের এই কষাঘাতে তার সুখের সংসার এতটুকু আঁচড় কাটতে পারেনি। তার স্বামীর প্রতি তার কোনো ক্ষোভ নেই। সে প্রগাঢ় পতিপ্রেম প্রচণ্ড ধাক্কা খেয়েছে ছদ্মবেশী দেবীর আবির্ভাবে। সপত্নীর সংখ্যায় বিচলিত হয়ে সুন্দরী রমণীরূপে চণ্ডীকে তাড়ানোর জন্য বিভিন্ন নীতিবাক্য ও পুরাণের কথা শুনিয়েছে। লোকলজ্জার ভয় দেখিয়ে এবং পরিবেশে সে তার 12 মাসি দুঃখের কাহিনী বর্ণনা করেছে। কিন্তু দেবীকে তাড়ানো সহজ না ভেবে সে স্বামীর কাছে গিয়ে স্বামীকে দোষারোপ করেছে এবং তাকে উপদেশ দিয়েছে ফুল্লরার চরম দুঃখের মাঝেও স্বামীর সংসার ছিল একান্ত তার এবং তাই নিয়ে সে পরিতৃপ্ত ছিল। তাই পরনারীর হস্তক্ষেপ সে সহ্য করতে পারেনি। বাঙালি নারীর কাছে স্বামী হলো পরম ধন। জীবনে যত ঝড়ঝাপটা আসুক না কেন, তারা সবসময় স্বামীর পাশে থাকে এবং স্বামীকে বিপদ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পরামর্শ দেয়। ফুল্লরা তা থেকে ব্যতিক্রম নয়। কলিঙ্গরাজের সাথে যুদ্ধের সময় কালকেতুর জীবননাশের আশঙ্কা দেখে ধানের গোলে লুকিয়ে রেখেছে। যদিও তারই বোকামির কালকেতু ধরা পড়েছিল, পরবর্তীতে কোটালের কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছে এবং বিনিময়ে বিভিন্ন ধন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বিভিন্ন ত্রুটি থাকা সত্ত্বেও ফুল্লরা চরিত্রের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের নারী চরিত্রের জাগরণ ঘটেছে। একজন অন্তজ বেধনারী হয়েও তার জীবনের সংগ্রাম, স্বামীর প্রতি একনিষ্ঠ প্রেম, ব্যক্তিত্ব অধিকার এবং সম্পর্কের সচেতনতা এবং কর্মদক্ষতা আমাদেরকে বিস্মিত করেছে। ফুল্লরা কেবল ফুল্লরা নয়, সে আবহমান বাংলার চিরায়ত নারী সত্তা। কবি মুকুন্দরাম চক্রবর্তী প্রধান চরিত্রে যেমন খলচরিত্র নির্মাণেও তেমনি পারঙ্গমতা দেখিয়েছেন। মুরারি কবি এক আশ্চর্য সৃষ্টি। একটি মাত্র দৃশ্যে কবি অত্যন্ত দক্ষতার সাথে নিপুণ তুলির আঁচড়ে মুরারিশির ও তার স্ত্রী বন্যানীর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। এ চরিত্রের বিস্তার নাই। কাহিনীর অন্যান্য চরিত্রের সাথে এর তেমন কোনো সম্পর্ক নেই এবং কাহিনীর সংকট সৃষ্টিতেও তার কোনো ভূমিকা নেই। চরিত্রটির ধূর্ততা এবং বাকচাতুরী, কৃপণতা সবকিছুই যেন আমাদের বাস্তব সমাজের বহু চরিত্রকে মনে করিয়ে দেয়। মুরারিশিরের পরিচয় দিতে গিয়ে কবি নিজেই বলেছেন, বন্যা বড় দুঃখ দুঃশীল নাম মুরারিশির, লেখাজোখা করে টাকা করি। মুরারিশির জমিতে বেনে টাকা করি লেখাজোখা করে। মুরারিশিরের চরিত্রের সাথে জড়িয়ে আছে তার স্ত্রী চরিত্রটি। তার স্ত্রী ও স্বামীর যোগ্য সহধর্মিণী। মুরারির ধূর্ত, লোভী, স্বার্থপর এবং কৌশলী। সে অসৎ বলেই তার সুধের ভয়ে আত্মগোপন করে, কিন্তু সস্তায় আঙ্গুরি কেনার লোভে তার চোখ চকচক করে। সে লোভী, সংবরণ করে, শান্ত ও সংযত থাকে এবং ঠকানোর জন্য সে যথার্থ মূল্যবান আঙ্গুরিটিকে বলেছে, সোনা রূপা নহে বাপা, এ ভেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করাইছে উজ্জ্বল। সে ঠকিয়া নামমাত্রের
মূল্য আঙ্গুরই কিনতে চায়। তাই কবি যথার্থ শব্দ প্রয়োগ করে তার দূরভিসন্ধির ইঙ্গিত দিয়েছেন। মুরারি শীর ও তার স্ত্রী বর্ণানীর যে চরিত্র কবি অঙ্কন করেছেন তা চিত্র কালের কপট এবং খল চরিত্রের প্রতিচ্ছবি। মঙ্গল কাব্যের গতানুগতিকতায় তার স্বল্পায়ু চরিত্রটি কবির গভীর দৃষ্টিভঙ্গির পরিচয়বাহী। ভারতত্ব চরিত্রটি মুকুন্দরামের যে সর্বাধিক সার্থক ও অবিস্মরণীয় একটা সৃষ্টি। এটি একটি পূর্ণাঙ্গ চরিত্র এবং অধ্যপান্ত জীবন। ভারতদত্ত সুবিধাবাদী, মিথ্যাবাদী, চক্রান্তবাদী, প্রতিহিংসাপরায়ণ ও নির্লজ্জ। ভারতদত্তের নাতি হরিদত্ত পুত্র ভারতদত্ত আত্ম-অভিমান ও তার একমাত্র অবলম্বন। কালকেতুর নতুন রাজধানীতে যারা গোড়ার দিকে বসবাস করতে এসেছিল ভারতদত্ত তাদের মধ্যে একজন। লোক ঠকানো তার কাজ। কালকেতু ছোট থেকে বড় হয়েছে, কিন্তু তা অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে মনে মনে সবসময় কালকেতুকে ঈর্ষা করে, কিন্তু স্বার্থসিদ্ধির আশায় সে আপন মনোভাব গোপন রেখে কালকেতুর কাছে কপট ও বশ্যতা স্বীকার করে কাঁচকলা ভেট দিয়ে। ভারু নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব বলে পরিচয় দিতে গিয়ে সে যা নয় তাই বলেছে। আত্মীয় স্বজনকে অহেতুক উচ্চবংশীয় বলে পরিচয় দিয়েছে এবং নিজের ক্ষমতা সম্পর্কে উচ্চ ধারণা প্রদানের চেষ্টা করেছে। কালকেতু তাকে ক্ষমতা না দিয়েও সে হাটের হাটুরিয়াদের কাছে থেকে জোর করে তুলা আদায় করেছে। কালকেতু তাকে অপমান করলে সে কলিঙ্গরাজের কাছে কালকেতুর বিরুদ্ধে নালিশ করেছে। কালকেতু কোথায় আত্মগোপন করেছে তা ছলে বলে কষে ফুল্ললার কাছ থেকে জেনে নিয়েছে। কালকেতুর সামনে গম্ভীরাস্ত্র ফেলেছে এবং শেষে কালকেতুকে তার মাথা মুড়ে ঘোল ঢেলে রাজ্য থেকে বিদায় করে দিলেও তার স্বভাব পরিবর্তন হয়নি। সে মানুষকে বলে গঙ্গা সাগরেতে গিয়ে সে মরেছে। মুকুন্দরামের চরিত্রগুলোর ঘটনার ঘাত প্রতিঘাত বাস্তব এবং জীবন্ত হয়ে উঠেছে। তবে মানুষের মনে রাখা দরকার যে চণ্ডীমঙ্গল কাব্যখানি মূলত মঙ্গল কাব্য, দেবদেবীর মাহাত্ম্য প্রচার এর মূল উদ্দেশ্য। তাই উপন্যাসের নিটল কাহিনী ও দ্বন্দ্বময় বাস্তব চরিত্র পাওয়া সম্ভব নয়, তবে তার কাছাকাছি কিছু পেতে পারি। ভাষা, এই যে মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্যটা, মুকুন্দরাম লৌকিক মৌখিক ইডিয়মগুলো যথার্থভাবে ব্যবহার করেছেন। যেমন পিঁপড়ার পাখা ওড়ে মরিবার তরে, আপনার দম্ভ হইল আপনার ভৈরী, হরিণ ভুবনে ভৈরী আপনার মাংসে। পাশাপাশি তিনি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন এবং সংস্কৃতি এবং পুরাণাদি হতে অশেষ শব্দ আহরণ করে কাব্যকে সুষ্ঠুমণ্ডিত করেছেন। তিনি খলচরিত্র নির্মাণের ক্ষেত্রে কৌতুক রসের মিশ্রণ করে তাদের জীবন্ত এবং বাস্তবসম্মত করে তুলেছেন। কালকেতুর প্রতি ভারতদত্তের ব্যঙ্গাত্মক বক্তব্য হচ্ছে, খুড়া তিন গোঠা স্বর ছিল একখান বাস, হাটে হাটে ফুল্লরা পরশা দিত মাস। দৈববশে যদি আমি ছিলাম কাঙাল, দেখিয়াছি খুড়াহে তোমার ঠাকুরাল। ব্যঙ্গমিশ্রিত এই বাক্যোক্তিগুলোর মধ্য দিয়ে কালকেতুর প্রতি ভারতদত্তের ঈর্ষা খুব প্রকাশ পেয়েছে। ধূর্ত মুরারি শীরের গোপন দূরভিসন্ধির ইঙ্গিতটি সুস্পষ্ট হয়েছে যে এ বাক্যের মাধ্যমে সোনা রূপা নহে ভাপা এ ব্যঙ্গা পিতল ঘষিয়া মাজিয়া বাপু গড়াইছে উজ্জ্বল। তিনি ভাবের সাথে শব্দার্থের, স্বরূপের সাথে ভাষার এবং সুস্পষ্টতা প্রাঞ্জলতা দেখিয়েছেন। পরিশেষে বলা যায় যে মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্যের সুস্পষ্ট উজ্জ্বল বাস্তব চিত্রে, দক্ষ চিত্রাঙ্কনে, কুশল ঘটনা সন্নিবেশ ও সর্বোপরি আখ্যায়িত চরিত্রের মধ্যে একটি সূক্ষ্ম জীবন্ত সম্বন্ধ স্থাপনের বর্তমানকালের উপন্যাসে বেশ সুস্পষ্ট পূর্বাভাস রয়েছে। মুকুন্দরাম কেবল সময়ের প্রভাব অতিক্রম করতে, অতীত প্রথার সাথে আপনাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে, অলৌকিকতার হাত হতে সম্পূর্ণ মুক্ত করতে পারেননি। তো তার জন্য যে একজন খাঁটি ঔপন্যাসিক হতে পারেননি তিনি। দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণই তার মধ্যে বর্তমান ছিল। এ যুগে জন্মগ্রহণ করলে তিনি কবি না হয়ে একজন ঔপন্যাসিক হতে পারতেন। তো আলোচ্য বিষয় থেকে মুকুন্দরাম চক্রবর্তী সম্বন্ধে একটা টপিক আলোচনা করা হলো। আশা করি এই টপিকগুলো আপনাদের খুবই উপকারী আসবে। আমি যথার্থ চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব বলার।
আশা করি আপনারা যদি এভাবে সাজিয়ে গুছিয়ে প্রশ্নগুলো লিখেন লিখিত পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই মার্ক ভালো পাবেন। আপনারা ভালোভাবে পড়বেন। আর ভালো ভালো ভিডিও পেতে গেলে কি কি প্রয়োজন, আপনাদের কোন কোন টপিকের উপর আলোচনা করব, তা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন। আল্লাহ হাফেজ।